দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামের শুরুতে আপনাদের জানাবো শিরোনাম। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর চট্টগ্রাম অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, মালিক সমিতিকে 20,000 টাকা জরিমানা, চালকদের সতর্কতা। আমরা এখানে কিছু অভিযোগের সত্যতা পেয়েছি, সেই অনুযায়ী আমরা তাদের প্রাথমিকভাবে সতর্কতা করেছি। নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক ডিসি সহ 5 জনের বিরুদ্ধে চার্জ গঠন 1 জুলাই। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে হাজির আসামিরা। কক্সবাজারের দুর্ঘটনায় রিমঝিমের মৃত্যুতে ভেঙে পড়েছে 2 পরিবারের স্বপ্ন। ধুমধামে চলছিল বিয়ের আয়োজন, থামছে না হবু বরের আহাজারি। আমি গাড়িতে উঠছি, গাড়ি চাড়ছে, আমি ভালো করে আসতে বলছি। বেনারসি কেনার জায়গা আজকে আমার সাদা শাড়ি পাইবতে কিনলে এর চেয়ে দুঃখ আসলে আর কিছু থাকার মতো নাই। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মাঠে নেমেছে প্রশাসন। আজ চট্টগ্রাম মেডিকেলের সামনে অভিযান চালিয়েছে বিআরটি এবং জেলা প্রশাসনের যৌথ টিম। তালিকা না রাখা, গলা কাটা, ভাড়া আদায়, রোগী ও স্বজনদের হয়রানির অভিযোগে অ্যাম্বুলেন্স মালিক সমিতিকে 20,000 টাকা জরিমানা এবং মালিক ও চালকদের সতর্ক করা হয়। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেটের সামনে অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতিতে অভিযান চালায় বিআরটিএ ও জেলা প্রশাসনের যৌথ টিম। দেখা যায় ভাড়ার কোনো তালিকা নেই। রোগীদের জিম্মি করে ইচ্ছামতো দ্বিগুণ 3 গুণ ভাড়া আদায়ের অভিযোগে প্রাথমিকভাবে 20,000 টাকা জরিমানা করা হয়। আজকে কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। আমরা এখানে কিছু অভিযোগের সত্যতা পেয়েছি, তাদের সেবার মূল্য তালিকা না থাকা এবং অতিরিক্ত ভাড়া আদায় করা, এবং সেই অনুযায়ী আমরা তাদের প্রাথমিকভাবে সতর্কতা করেছি। মৃত ব্যক্তির স্বজনদের অসহায়ত্বের সুযোগ নিয়ে অ্যাম্বুলেন্সের গলা কাটা ভাড়া আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। সিন্ডিকেটের হাতে প্রতিনিয়ত হয়রানির শিকার হন রোগী ও স্বজনরা। তবে অভিযোগ অস্বীকার করে মালিক সমিতির দাবি, ভাড়ার তালিকা নির্ধারণের জন্য প্রশাসনকে চিঠি দিয়েছেন তারা। ম্যাজিস্ট্রেট সাহেবের মনে হয়েছে আমার অপরাধ, উনি জরিমানা করছে, কিন্তু আমি এই ভাড়া নির্ধারণের জন্য আমি কিন্তু বিভিন্ন সরকারি গভর্নমেন্ট দপ্তরগুলিতে আমি কিন্তু চিঠি ইস্যু করে আসছি। এটার রেজাল্ট কেউ দেয় নাই। সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং ইচ্ছামতো ভাড়া নেয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় অভিযানে। মালিক সমিতির সাথে সমন্বয় করে ভাড়া চূড়ান্ত করা হবে বলে জানায় বিআরটিএ। গাড়ি একটা জিম্মি করে রাখে মানুষকে, তারপর হচ্ছে ওনাদের সিরিয়ালের ছাড়া অন্য গাড়ি ঢুকতে দেয় না। তারপর হচ্ছে একটা পর একটা জিম্মি করে রাখে লাইনে, যে গাড়ি আসুক না কেন পুরাতন গাড়ি হলে সে পুরাতন গাড়ি লাইনে দিয়ে দেয়। সিদ্ধান্ত ওনারা আমাদের কাছে আসলে আমরা একসাথে বসে সমন্বয় করে ভাড়া তালিকাটা দিয়ে দিব। অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ভেঙে দেয়া এবং এ চক্রকে সুবিধা দিতে অচল ফেলে রাখা সরকারি অ্যাম্বুলেন্স চালুর দাবি ভুক্তভোগীদের। আমরা তো জিম্মি, এখন রুগী এসে মারা গেছে, এখন অ্যাম্বুলেন্স বলতেছে আমি 4,000 টাকা নিচে নেবো না, তো কিছু করার নেই, আমাকে বাধ্য হতে যেতে হচ্ছে। বিশাল বড় একটা এখানে সিন্ডিকেট থাকে, সিরিয়াল দিতে হয়। এখন সিরিয়ালটা নিতে নিতে আমার 1 সপ্তাহ সময় লাগবে। 1 সপ্তাহে আমার রুগীটা এখানে রাখা সম্ভব? চিকিৎসার জন্য অনেক দিন করে মানুষ এখানে আসে, যার সময় যদি এগুলো হয় তখন তো মানুষের কষ্ট লাগবে স্বাভাবিক। চিকিৎসার জন্য খরচ করতে পারে না, সেখানে অ্যাম্বুলেন্সের জন্য দেখা যায় 10,000, 15,000, 20,000 টাকা পর্যন্ত তারা নিয়ে নিচ্ছে। প্রত্যেকে একটা সীমিত খরচের মধ্যেই তাদের যেই সেবাটা, চিকিৎসা সেবাটা, সেটা নিশ্চিত করার জন্য তো এই সিন্ডিকেটটা ভাঙা অবশ্যই দরকার। গত 15 জুন সিন্ডিকেটে আটকা অ্যাম্বুলেন্স শিরোনামে যমুনা টেলিভিশনে সরেজমিনে প্রতিবেদন প্রচারের পর তোলপাড় সৃষ্টি হয়। ব্যবস্থা নিতে মাঠে নামে প্রশাসন। মামুন নুরশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। ভোর থেকে কয়েক ঘন্টার মাঝের বৃষ্টি আর জোয়ারের পানিতে চট্টগ্রাম নগরীর কিছু এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। তবে পানি দ্রুত নেমে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। ভোরে বৃষ্টি নামে বন্দরনগরীতে একটানা চলে কয়েক ঘন্টা। জোয়ারের সময় হওয়ার পানিতে তলিয়ে যায় আগ্রাবাদ, হালিশহর সহ নগরীর নিম্নাঞ্চলের কিছু এলাকা। এতে ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা। কিছু এলাকায় ড্রেন ও খালে ময়লা আবর্জনা জমায় জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এখানে মানুষ হেঁটে যেতে পারছে না, তারপরে এখন রিক্সা পড়ে যাচ্ছে, তারপরে
মানে গাড়ি আসতে চাচ্ছে না, যাদের অফিস এখানে আছে। ভোর 6টা থেকে আসছে এখানে, বৃষ্টি হলো তাই এতটুকু পানি পর্যন্ত উঠে কি মানুষ হাঁটতে পারে না। একটা সিএনজি গেলে দেখেন জায়গার ধারে থাকে, ওগুলোকে ঠেলে তুলতে হয়। প্রত্যেকেরই আসলে কষ্ট হয়, এটার একটা সমাধান কিন্তু খুবই দরকার আর কি। এ বিষয়ে সবশেষ আপডেট জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, চট্টগ্রামে কোন কোন এলাকায় জলাবদ্ধতা বেশি হয়েছে এবং জানতে চাই আপনি এখন যে এলাকায় আছেন সেই এলাকার কি পরিস্থিতি জানাবেন। সোহার, চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত এখনো হয়নি, যার কারণে যেসব নিচু এলাকাগুলোতে পানি জমে যায় সেই সব এলাকা কোথাও জলাবদ্ধতা হয়নি। এবং চট্টগ্রামে একটি আশার বিষয় হচ্ছে যে ভালো দিক যেটা বলা যায় সেটা হচ্ছে এখন জলাবদ্ধতা হলেও কিছু সময়ের পর সেই পানিগুলো সরে যায়। আর এখন যেটা আবহাওয়ার পরিস্থিতি সেটা যদি বলতে চাই, গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে দিনভরে, কিন্তু এমনটাই হচ্ছে কখনো একটু মাঝারি আকারের এবং হালকা ঝড়ো হাওয়া থাকে এবং পাশাপাশি আমরা দেখছি কোনো কোনো সময় গিয়ে গুড়ি গুড়ি বৃষ্টিপাত যেটা সেটাই হচ্ছে এবং এখনও সেই গুড়ি গুড়ি বৃষ্টিটাই হচ্ছে। আবহাওয়া বলতে গেলে সারাদিনই মেঘাচ্ছন্ন ছিল এবং আবহাওয়া অফিসের যে তথ্য সেই তথ্য অনুযায়ী 3 নম্বর সতর্ক সংকেত যে সাগর রয়েছে সাগরকে দেখিয়ে যেতে বলা হয়েছে, বঙ্গোপসাগরকে, এবং যার কারণে যে মাছ ধরার ট্রলারগুলো খুব কয়েকদিন আগেই কিন্তু সাগরে যে মাছ ধরার যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞাটি সরে যায়। জেলেরা মাছ ধরার জন্য তাদের বোটগুলো নিয়ে কিন্তু সাগরে ছুটে গেছে। তারা এই ধরনের তথ্য জানার পর কিন্তু তাদেরকে উপকূলের পাশাপাশি থাকার জন্য একটি নির্দেশনা কিন্তু আবহাওয়া অফিস থেকে দিয়ে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী তারা উপকূলের কাছাকাছি চলে আসছেন এবং যে বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে, যারা মাছ ধরতে গিয়েছেন তারা বলছেন যে তারা সব মিলে 10 থেকে 12 দিনের মতো প্রস্তুতি নিয়ে কিন্তু তারা সাগরে যায়। সেক্ষেত্রে তারা এখন 10-12 দিন হয়নি, তার মধ্যে এই যে ঘূর্ণিঝড় এবং সাগরের যে উত্তাল যে পরিস্থিতি এর কারণে কিন্তু তাদেরকে ফিরে আসতে হচ্ছে উপকূলের কাছাকাছিতে, অনেক ক্ষতিগ্রস্ত হবেন তারা। আলামিন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। গত 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 10 জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 38 জনের। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে চট্টগ্রামের 8টি ল্যাবে গত 24 ঘন্টায় 180টি নমুনা পরীক্ষায় 10 জন পজিটিভ। এরা সবাই নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা। মাঝখানে কিছুদিন চট্টগ্রামে করোনার প্রকোপ তেমন ছিল না। গত সপ্তাহখানেক ধরে হঠাৎ করে সংক্রমণের হার আবারও ঊর্ধ্বমুখী। সব মিলিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট আক্রান্ত 38 জন। আগের দিন সোমবার মৃত্যু হয়েছে 1 জনের। কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক, সাবেক জেলা ও দায়রা জজ সহ 5 জনের বিরুদ্ধে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলার চার্জ গঠন হবে আগামী 1 জুলাই। সকালে শুনানি শেষে নতুন করে এই দিন ধার্য করলেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত। এ সময় সাবেক জেলা প্রশাসক ও সাবেক জজ সহ 5 আসামি আদালতে হাজির ছিলেন। তাদের জামিনের মেয়াদও 1 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। জমি অধিগ্রহণে অর্থ আত্মসাৎ মামলার নথি জালিয়াতির ঘটনায় দায়ের করা মামলার চার্জ গঠনের শুনানি উপলক্ষে সকালে চট্টগ্রামের আদালতে হাজির হন কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন, সাবেক জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার সহ 5 আসামি। আসামি পক্ষের করা জামিন আবেদনের প্রেক্ষিতে 1 জুলাই পর্যন্ত জামিন মঞ্জুর করেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ। একই দিন চার্জ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেন। আসামের উপস্থিতির আগে জামিনে ছিলেন, তার পূর্ব সত্ত্বে জামিন মঞ্জুর করে এবং আজকে চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। আমরা দুদক পক্ষে চার্জের জন্য রেডি ছিলাম, কিন্তু বিজ্ঞ আদালতে আসামি পক্ষে সময় আবেদন করায় আগামী 1/7 তারিখে 1/7/2025 অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রাখেন। মামলার অন্য আসামিরা হলেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মুস্তাক আহমেদ চৌধুরী, স্টেনোগ্রাফার জাফর আহমেদ এবং জেলা প্রশাসনের নাজির স্বপন কান্তিপাল। শুনানির সময় এরাও আদালতে হাজির ছিলেন। বাদী এবং আইনজীবীর স্বাক্ষরগুলি জাল জালিয়াতির মাধ্যমে অর্ডারশিট চেঞ্জ করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে মোট 5 জন আসামিকে তদন্তকারী কর্মকর্তা জনাব রিয়াজউদ্দিন তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদন দাখিল করলে আজকে মামলাটি বিজ্ঞ বিচারিক আদালত মাননীয় স্পেশাল জজ আদালতে বদলি হয়ে আসে। 2014 সালের 19 নভেম্বর মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জমি অধিগ্রহণের প্রায় 23 কোটি টাকা আত্মসাতের মামলায় বাদীর স্বাক্ষর ও নথি জালিয়াতির মাধ্যমে নিজের নাম কেটে দেওয়ার অভিযোগে কক্সবাজারের তৎকালীন জেলা প্রশাসক রুহুল আমিন সহ 28 জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন মাতারবাড়ির বাসিন্দা কায়সারুল ইসলাম চৌধুরী। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।
পবিত্র হজ পালন শেষে 413 জন হাজি নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট পৌঁছেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। সকাল 10:48 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করে। এ সময় বিমানবন্দরের পরিচালক ও কর্মকর্তারা হাজিদের শুভেচ্ছা জানান। পবিত্র হজ পালন শেষে সুস্থ ও নিরাপদে দেশে ফিরতে পেরে সন্তোষ প্রকাশ করেন হাজিরা। দেশ ও জাতির মঙ্গলের জন্য প্রার্থনা করেছেন বলেও জানান তারা। চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে এবার হজ পালন করতে সৌদি আরব গিয়েছেন মোট 5,188 জন হাজি। খাগড়াছড়িতে সড়কের জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান করার অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে সদরের চেঙ্গি ব্রিজ সংলগ্ন খাগড়াছড়ি চট্টগ্রাম আঞ্চলিক সড়কের পাশে একটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। দুদক জানায়, হটলাইনের মাধ্যমে অভিযোগ পাওয়া যায় সড়কের জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান করা হয়েছে। পরে 3 সদস্যের একটি দল অভিযানে গিয়ে খোঁজ খবর নেন। সত্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে দুদকের রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন। এদিকে একই এলাকায় জায়গা দখল করে হোটেল গ্রিন স্টার নামে বহুতল ভবন গড়ে তোলার অভিযোগ থাকলেও সেখানে যায়নি দুদক কিংবা সড়ক বিভাগ। হোটেলটির মালিক পলাতক জেলা আওয়ামী লীগের নেতা কল্যাণ মিত্র বড়ুয়া। হোটেলটি গড়ে তোলার সময় সড়কের জায়গা দখল এবং পাহাড় কাটার অভিযোগ ওঠে। একটি দুর্ঘটনায় ভেঙে গেল 2 পরিবারের স্বপ্ন। কলেজ ছাত্রী রিমঝিমের চলছিল ধুমধাম করে বিয়ের আয়োজন, কিন্তু 20 দিন আগে চলে গেলেন না ফেরার দেশে। থামছে না হবু বরের আহাজারি, শোকে স্তব্ধ পরিবার। কক্সবাজারের রামুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তরুণীর মর্মান্তিক মৃত্যু কাঁদাচ্ছে পুরো এলাকার মানুষকে। 16 মে সনি বড়ুয়ার সাথে বাগদান হয় রিমঝিম বড়ুয়ার। আগামী 6 জুলাই বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা, কিন্তু 20 দিন আগেই সব শেষ। বাসে ওঠার আগে হবু স্ত্রীর সাথে কথা হয়েছিল সনি বড়ুয়ার, শুভকামনাও জানিয়েছিলেন। কিছুক্ষণ পর পান দুঃসংবাদ। আমি গাড়িতে উঠছি, গাড়ি চাড়ছে, আমি ভালো করে আসতে বলছি। ভগবান, আমার রিমঝিম তো ভালো করে আসতে পারে নাই। নিহত রিমঝিমের বাড়ি কক্সবাজারের রামুতে। 4 ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। কক্সবাজার সরকারি কলেজের ডিগ্রি ফাইনাল ইয়ারের পরীক্ষার্থী। পাশাপাশি একটি এনজিওতে কাজ করতেন। তার মৃত্যুতে শোকে স্তব্ধ 2 পরিবার। বিয়ের শপিং করবে এটা রিকোয়েস্ট করে, এরপর আর কথা হয় নাই। কেউ আমরা ভেবে উঠতে পারি না যে ওনার এমন একটা অবস্থা হবে। লাল বেনারসি কেনার জায়গা আজকে আমার সাদা শাড়ি পাইবতে কিনলে এর চেয়ে দুঃখ আসলে আর কিছু থাকার মতো নাই। জেঠুর মতো আমাকে খুব শ্রদ্ধা করত এবং পাড়ার প্রতিবেশী বড়জনকে খুব শ্রদ্ধা করত। 5 বছরের প্রেমকে পরিণয়ে রূপ দেওয়ার আগেই রিমঝিমের পৃথিবী থেকে চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউ। ধুমধাম করে বিয়ের কথা জানিয়েছিলেন অফিসের সহকর্মীদের। বিয়ে নিয়ে তার আনন্দ উচ্ছ্বাস পরিণত হয়েছে বিষাদে। বিয়ের কেনাকাটা করতে যাবে, কিরকম গহনা চয়েস করবে, শাড়ি চয়েস করবে, ওগুলো আমাদেরকে দেখাচ্ছিল কিরকম নিলে কি হবে। আমাদের পাঞ্জাবি না দিলে আমরা বিয়েতে যাবো না, বাট উনি বলতেছে আমি গরিব, আমি পাঞ্জাবি দিতে পারবো না, এমনি যাইতে হবে। এটাই ওনার সাথে শেষ কথা। চট্টগ্রাম পটিয়া বান্ডারগাঁও, যার কারণে শ্বশুর বাড়ি যখন ওদিকে কেনাকাটাটা ওদিকে করতে যাচ্ছিল। সোমবার সকালে রামু রশিদনগরে পূর্বী পরিবহনের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষে রিমঝিম সহ 3 জন নিহত হয়। মামুন নুরশি তৌভি, যমুনা নিউজ। শিক্ষার মান উন্নয়ন ও উৎসাহ প্রদানের লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে। সকালে জেলা পরিষদের সভাকক্ষে দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত 748 জন শিক্ষার্থীদের মাঝে প্রায় 70 লাখ টাকার এই শিক্ষা উপবৃত্তি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার। বলেন, জেলার আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষার সার্বিক উন্নয়নে আরও বেশি মনোনিবেশ করা অত্যন্ত জরুরি। এই শিক্ষা উপবৃত্তি ছাড়াও জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন বাজার ফান্ডের উদ্যোগে জেলার অতি দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মাঝে আরও 53 লাখ টাকার বৃত্তি প্রদান করা হবে বলেও জানান জেলা পরিষদ চেয়ারম্যান। অনুষ্ঠান শেষে কম্পিউটারে বিকাশের মাধ্যমে উপবৃত্তির অর্থ প্রদানের কার্যক্রম উদ্বোধন করেন তিনি। আগামীতে এগিয়ে যাওয়ার সম্ভাব্য আছে। রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তির 2 জন শিক্ষার্থী আছেন সিজিপিএ অভিজ্ঞতা থেকে। আমি যখন ক্লাস 8 এ ছিলাম, তো আমি আমার
পোশাক খাতের উন্নয়ন ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করার অঙ্গীকার করেছে তৈরি পোশাক খাতের সর্ববৃহৎ সংগঠন বিজিএমইএ এর নতুন নেতৃত্ব। বিকেলে চট্টগ্রামে বিজিএমইএ ভবনের মাহবুব আলী হলে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে এই অঙ্গীকার করেন নেতৃবৃন্দ। আরও বলেন, ছোট উদ্যোক্তাদের সহায়তা, গ্যাস বিদ্যুতের সমস্যা সমাধান এবং পোশাক খাতের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনে কাজ করবে বিজিএমইএ। পরে নতুন কমিটির সাথে দায়িত্বভার তুলে দেন বিগত কমিটি। এ সময় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, প্রথম সহসভাপতি সেলিম রহমান সহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। দর্শক, এখানেই শেষ করছি আজকে চট্টগ্রামের এখনকার আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।